সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। কর না বাড়িয়ে জাল বিস্তৃত করে সামাজিক সুরক্ষা অগ্রাধিকার, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে যাত্রা। বাজেটে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় পর্যায়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ, কর ছাড়ের হিড়িক। 6 নবজাতকের মৃত্যুতে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, দ্রুত রোগীদের সরিয়ে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ। এবং রাতে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার লড়াই, উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনি ইসলাম। সংবাদের শুরুতেই জানাবো বাজেট প্রসঙ্গ। সংসদে পেশ হলো স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ 55তম জাতীয় বাজেট। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট বিকেলে উপস্থাপন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ ও ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যকে সামনে রেখে এই বাজেটকে আর্থিক শৃঙ্খলা ও নাগরিক সুরক্ষার নতুন দলিল হিসেবে দেখছে সরকার। করের বোঝা না বাড়িয়ে এর জাল বিস্তৃত এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ঘড়ির কাঁটায় ঠিক 3টা রীতি অনুযায়ী কালো সুটকেস নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। সামষ্টিক অর্থনীতির চাপ সামলাতে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয় সরকারের, এবং অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট পেশ। এবারের বাজেটের মূল দর্শন টাকা ছাপিয়ে কৃত্রিম প্রবৃদ্ধি নয়, বরং রাজস্ব বৃদ্ধি ও আর্থিক সুশাসন প্রতিষ্ঠা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। স্বাধীন বাংলাদেশের 55তম এই বাজেটের মোট আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা বিগত মূল বাজেটের তুলনায় প্রায় 1,48,000 কোটি টাকা বেশি। বিশাল এই ব্যয় পরিকল্পনা মূলত দেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেয়ার মিশন। এই ব্যয়ের বিপরীতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বেশ উচ্চাভিলাষী। তবে অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, করের হার না বাড়িয়ে এর আওতা বাড়িয়েই এ অর্থ তুলতে চায় সরকার। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে প্রধান উৎস জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে তুলতে হবে 6,04,000 কোটি টাকা। রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে। আয়ের এই লক্ষ্যমাত্রার পরও ব্যয়ের সঙ্গে আয়ের বড় ব্যবধান থাকছে এবারের বাজেটেও। তবে এই ঘাটতি মেটাতে টাকা ছাপানোর প্রথাগত পথ থেকে এবার সরে আসার ইঙ্গিত দিয়েছে সরকার। 2030-31 অর্থ বছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। এবারের বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। পূরণে আভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এবারের বাজেটের মানবিক দিক হল উচ্চ মূল্যস্ফীতি থেকে প্রান্তিক মানুষকে বাঁচাতে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষায় রেকর্ড বরাদ্দ এবং দেশীয় শিল্পের বিকাশে কর ছাড়ের সাহসী সিদ্ধান্ত। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে প্রায় 1,44,338 কোটি টাকা। পাশাপাশি মধ্যবিত্তকে স্বস্তি দিতে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা 3,75,000 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। আর মেড ইন বাংলাদেশ স্লোগানকে সফল করতে দেশীয় উৎপাদনমুখী শিল্পকে সুরক্ষার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ভারসাম্যপূর্ণ এবং বিনিয়োগ বান্ধব। তবে বৈশ্বিক মন্দা এবং দেশের ডলার সংকটের বাস্তবতায় 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় এবং 7.5% মূল্যস্ফীতি ধরে রাখার সামষ্টিক লক্ষ্যগুলো অর্জন করাই হবে অর্থমন্ত্রীর জন্য বড় অ্যাসিড টেস্ট। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা জোরদার এবং মানব সম্পদ উন্নয়ন এই 4 লক্ষ্যকে সামনে রেখে প্রস্তাব করা হয়েছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। 9,38,000 কোটি টাকার এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে সামাজিক নিরাপত্তা খাত। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় সরকার খাতেও রাখা হয়েছে বড় অঙ্কের অর্থ। বাজেটের খাত ভিত্তিক চিত্র তুলে ধরছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সামাজিক নিরাপত্তা খাত। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,44,338 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 15.4%। বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত। শিক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে 1,36,606 কোটি টাকা, যা মোট বাজেটের 14.6%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ রাখা হয়েছে 69,409 কোটি টাকা। মোট বাজেটের হিসাবে এ খাতের অংশ 7.4%। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 43,335 কোটি টাকা, যা মোট বাজেটের 4.6%। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে 41,352 কোটি টাকা। এ খাতের অংশ মোট বাজেটের 4.4%। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ধরা হয়েছে 17,345 কোটি টাকা, যা মোট বাজেটের 1.8%। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 10,350 কোটি টাকা, যা মোট বাজেটের 1.1%। বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। অর্থমন্ত্রী বলেন, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কৃষি ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এসব খাতে অগ্রাধিকারমূলক বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা এবং পরিচালন ব্যয় 6,21,925 কোটি টাকা। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি মাননীয় স্পিকার। এই কাঠামোর আওতায় 2030-31 অর্থ বছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে। সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য এই 3 খাতেই কেন্দ্রীভূত হয়েছে এবারের বাজেটের সবচেয়ে বড় অংশ। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমান সরকারের প্রথম বাজেটে কর ছাড়ের ছড়াছড়ি। সৃজনশীল অর্থনীতি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের উদ্যোক্তাদের জন্য শুল্ক ছাড় দেয়া হচ্ছে। এবার মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের জন্য বড় সুখবর নিয়ে এলো 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এ বাজেটে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমাতে এবং হাতে বাড়তি টাকা রাখতে একগুচ্ছ জনমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে চাল, ডাল সহ নিত্যপণ্যের দাম কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণা সবার নজর কেড়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে এবারের বাজেট। মধ্যবিত্তের জন্য বাজেটের সবচেয়ে বড় উপহার হলো করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। বর্তমানে বছরে 3,50,000 টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হয় না। এটি বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। চাল ডাল সহ 60 পণ্যের দাম কমবে বাজারে। নিত্য পণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনতে সরকার আমদানিকারক ও সরবরাহকারীদের জন্য বড় কর ছাড় দিয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি ও লবণের মতো 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উচ্চ কর কমানো হয়েছে। সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। সাধারণ মানুষের চিকিৎসার খরচ সাশ্রয় করতে বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্রতিবার ডায়ালাইসিসের খরচ প্রায় 800 টাকা কমবে। এছাড়া হার্টের রিং এর দাম প্রায় 20,000 টাকা এবং চোখের লেন্সের দাম 5,000 টাকা পর্যন্ত কমানোর জন্য কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট এখন আরো সাশ্রয়ী। প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সাধারণের খরচ কমাতে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থাকা 300 টাকার ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। শিল্প খাতে বিভিন্ন কর ও শুল্ক ছাড়ের ফলে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এবং এলপিজি সিলিন্ডারের দাম কমবে। এছাড়া দেশে উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমার সুযোগ তৈরি হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী সরাসরি মূল্য বৃদ্ধির ঝুঁকিতে থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে কাজু বাদাম, আমদানিকৃত পাঙ্গাস, ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো, 200 থেকে 16 সিসি পেট্রোল, ডিজেল চালিত গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড ও শীট, পিভিসি রেজিন ভিত্তিক পণ্য, পিইটি রেজিন ভিত্তিক পণ্য, কোল্ড রোলড অয়েল ও শীট, কপারের তার ও টিউব এবং পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার সহ আরো অনেক পণ্য। আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, 2026-27 অর্থ বছরের বাজেটের সার্বিক দিক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশিদুল হক। আমরা তার সাথে আজকে আলোচনা করব বাজেট নিয়ে। রাশিদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটা একটু আগেই আমরা পড়ছিলাম, প্রতিবেদনই দেখছিলাম, এবার 55তম বাজেট। বিগত সরকারের 17 বছরে একই বাজেট পেশ করা হয়েছে। এবার নতুন সরকার, তারেক রহমান, নতুন চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এবারে বাজেট কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এবার অনেক একটা চ্যালেঞ্জের বাজেট পেশ করা হয়েছে সংসদে। এই কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে 3টার সময় আমাদের অর্থমন্ত্রী এই প্রথম আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রথম বাজেট উপস্থাপন করছেন। এর আগে সবচেয়ে বেশিবার বাজেট উপস্থাপন করেছেন বিএনপির সময় অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব। উনি 12 বার এই সংসদে বাজেট উপস্থাপন করেছেন। তো অর্থমন্ত্রী হিসাবে বর্তমানে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি জনবান্ধব এবং কল্যাণমুখী একটা বাজেট উপস্থাপন করেছেন। আপনি দেখবেন বাজেটের অনেক জিনিসের যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলোর কিন্তু দাম অনেক কমানো হয়েছে, প্রস্তাব করা হয়েছে। এবং পাশ হলে চাল, ডাল, তেল, চিনি, যা বলতে গরিবের খাদ্য, এই খাদ্য কিন্তু অনেক দাম কমবে। আবার দেখেন গরিব বান্ধব বাজেট কীভাবে আপনার চিকিৎসায়, আপনার অনেক দুরারোগ্য রোগ আছে, ক্যান্সার, কিডনি রোগ, বিভিন্ন কিছু বর্তমানে, সেইখানে 1 লাখ পর্যন্ত গরিব মানুষকে অনুদান দেবে সরকারের পক্ষ থেকে এই ধরনের রোগীদের। আবার আপনারা দেখেন কিডনির ডায়ালিসিস করতে হয় এবং আরও ক্যান্সারের অনেক চিকিৎসা করতে হয় যেগুলো ব্যয়বহুল, সেগুলোর জন্য যে চিকিৎসা সামগ্রী আছে আমদানি করতে যে সরকারের যে ট্যাক্স বা কর বসায়, সেগুলো কিন্তু অনেকটাই রহিতকরণ করা হয়েছে, অনেক কমানো হয়েছে। তো এই ক্ষেত্রে কৃষি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে বড় ধরনের। আর আরেকটা জিনিস যেটা হলো যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড, এই ক্ষেত্রে কিন্তু প্রচুর বরাদ্দ রাখা হয়েছে। আপনার শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ রাখা হয়েছে এবং বেকার সমস্যা সমাধান করার জন্য আপনার মিল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন চাকরি সুযোগ করে দেওয়ার জন্য বাজেটে প্রচুর সুযোগ রাখা হয়েছে। আপনার ধরেন
এই মিল ফ্যাক্টরি যারা করবে তাদেরকে সহায়তা করা, বিদেশি অনুদান আনবে সহজ করা, যে যাতে বিদেশিরা এই দেশে নিয়োগ করতে পারেন, টাকা পয়সা অর্থ বিনিয়োগ করতে পারেন, সেই ব্যাপারে সহজ করা হচ্ছে। সরকারের শর্ত মানে কঠিন বা জটিল কোনো শর্ত আরোপ করে নাই। আবার দেখবেন যে বাজেটে কর মুক্ত আয়সীমা আপনার ধরেন আগে ছিল যা তার চাইতে বাড়ানো হয়েছে, যাতে করে মানুষ আরও সহজে মানে কর দিতে না হয়, ওই মানুষকে, গরিব মানুষকে সেই সুযোগটা রাখা হয়েছে। রাজস্ব আহরণ বড় চ্যালেঞ্জ হবে না, কিনা? চ্যালেঞ্জ হবে যেই পরিমাণ টাকা রাখা হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট, সেখানে অনেক চ্যালেঞ্জ আছে। আবার যদি দুর্নীতি না হয়, আপনার যদি অনিয়ম না হয়, যেমন ব্যাড ট্যাক্স, এগুলো কিন্তু অনেক অনিয়ম দুর্নীতি হয়। সরকার যদি এগুলো রোধ করতে পারে তাহলে এটা যে টার্গেট, এই টার্গেট পূরণ করা সম্ভব। আপনি দেখবেন যে বাজারে আমরা বিভিন্ন পণ্য কিনি বা আমরা হোটেলে খাইতে যাই, খেতে গেলে ওইখানে দেখা যায় যে একটা ভ্যাট আছে, ভ্যাট ধরা হয়, ব্যাট ধরা হয়। সেগুলো কিন্তু দোকানদাররা অনেক সময় ধরে না, আবার অনেক সময় তারা চুরি করে। সেক্ষেত্রে যদি এটা সঠিকভাবে নির্ণয় করা হয়, মানে মনিটরিং করা হয়, তাছাড়া অন্যান্য পণ্যের যেগুলো চুরি করে আর কি, যেসব কর বা ট্যাক্স এইগুলো আদায় করা যায় যদি, তাইলে এটা চ্যালেঞ্জ হবে না বলে আমি মনে করি। শিক্ষা ও মানে শিক্ষা খাতে বাজেটের চ্যালেঞ্জিং কেমন হলো? শিক্ষা খাতে শিক্ষকদের, আমি বলি যে শিক্ষকদের শিক্ষা খাতে বেতন যদি বাড়ায় দেয় সরকার, কিন্তু আপনি দেখুন পে স্কেলের মাধ্যমে মানে সরকারি চাকরিদের বেতন বাড়ানোর 1 তারিখ থেকে ঘোষণা দিয়েছে। আবার যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে কিন্তু শিক্ষকদেরও বেতন বাড়ে, যারা সরকারি আছেন তাদের তো বাড়ে, এমপিওভুক্ত যারা আছেন তাদেরও কিন্তু এটার সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়ে। তো শিক্ষা খাতে যদি মানে এই সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ রাখছেন, তাহলে শিক্ষা খাতে মানে শিক্ষাকে সুযোগ করে দেওয়ার জন্য, সহজলভ্য করে দেওয়ার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং একটা শিক্ষিত জাতি গড়ে তুলতে যেসব মানে সহায়তা করতে হয়, প্রণোদনা দিতে হয়, সরকার এবার বাজেটে সেই প্রণোদনা রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। যেমনটা জেনেছি স্বাস্থ্য খাতেও নাকি একটু বাজেটের পরিমাণটা বাড়তি, সেই ব্যাপারে স্বাস্থ্য খাত বিগত সময়ে যে জিনিসটা হয়েছে পুকুর চুরি বা সাগর চুরি যদি বলা হয় আর কি, স্বাস্থ্য খাতে যে পরিমাণ টাকা বিগত সময়ে বরাদ্দ থাকতো চুরি হয়ে যেত। তো সরকার যদি দুর্নীতি রোধ করতে পারে, সরকারের যে টার্গেট, তাইলে পূর্বের সরকারের যে বাজেট ছিল তা দিয়েও কিন্তু অনেক কিছু করা যাইতো, চুরি হয়ে যেত। তো বর্তমান সরকার বাজেট স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছে, অনেক বেশি গুরুত্ব দিয়েছে। মানে বিশেষ করে মানুষের জীবনযাপনের জন্য যেসব সামগ্রী প্রয়োজন, বেঁচে থাকার জন্য চিকিৎসা প্রয়োজন, খাদ্যর প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, আপনার যা যা দরকার সব ক্ষেত্রে সরকার কিন্তু আমরা আশা করি এবারের বাজেট আমাদের সাধারণ মানুষের জন্য অনেক সুখবর। যেমনটা আমরা বলছিলামও, ভালো কিছুই হবে আশা করি। তারেক রহমানের সরকার, মানে ওনার নেতৃত্বে সরকার দেশকে এগিয়ে নিতে অনেক ভালো ভূমিকা রাখবে এই বাজেটের মাধ্যমে। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে এসে বাজেট সম্পর্কে আলোচনা করলেন, আপনাকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। মোহনা টিভির দর্শক 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস। তবে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে সরকারের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করতে পারবে বলে জানান মহাপরিচালক। বলেন, লাইসেন্স বাতিল করা হলেও বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন থাকা রোগীদের অন্য হাসপাতালে সেবা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবে আদ্দিন কর্তৃপক্ষ। এবার ফুটবল বিশ্বকাপের খবর। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকোতে রাত 11:30টায় বসবে উদ্বোধনী আয়োজন। এরপর প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 পরাশক্তি মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ মহারণ নিয়ে বিস্তারিত থাকছে মশিউর রহমানের রিপোর্টে।
মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী স্টাডিও আজতেকা ফুটবল ইতিহাসে তৈরি করতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথম স্টেডিয়াম হিসেবে 3টি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড গড়ছে এই ভেন্যু। মূল ম্যাচ শুরু হওয়ার 90 মিনিট আগে বসবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মূল আকর্ষণ সুবিধা নিতে মাঠে নামছে মেক্সিকো। কোচ হাবিওর আগুয়েরো 4-3-3 ফরমেশনে দল সাজিয়ে শুরু থেকেই হাই প্রেসিং ও উইং ভিত্তিক আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করছেন। সিজার মন্তেজ ও জোহানের ডিফেন্সের সামনে মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবেন অধিনায়ক এডারসন। আর আক্রমণে রাউলের সাথে থাকছেন রবার্তো আলভেরো ও ভেগা। চেনা কন্ডিশনে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরাই মেক্সিকোর মূল লক্ষ্য। অন্যদিকে পিছিয়ে থাকতে রাজি নয় দক্ষিণ আফ্রিকাও। ম্যানেজার হুগো ব্রুস 4-2-3-1 ছকে সাজাচ্ছেন তার রক্ষণ ও কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা। গোলপোস্টের নিচে অধিনায়ক রানোয়েন উইলিয়ামসনের ডিফেন্সে ফিরছেন অভিজ্ঞ আব্রে মদিবা। মাঝমাঠে তোবোহোকে হোল্ডিং রোলে রেখে মেক্সিকোর আক্রমণ ভাঙার পাশাপাশি স্ট্রাইকার লাইন আপ গতিকে দ্রুত কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাকে যাওয়ার ছক কষছে বাফানরা। শতকোটি ফুটবল প্রেমীর চোখ এখন মেক্সিকোর সিটির সবুজ গালিচায়। মাঠের রণকৌশল আর মাঠের বাইরের জমকালো আয়োজন সব মিলিয়ে এক রোমাঞ্চকর ফুটবল যুদ্ধ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মশিউর রহমান, মোহনা সংবাদ। এদিকে মাঠের লড়াই শুরুর আগে উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। পিছিয়ে নেই ময়মনসিংহের মানুষও। প্রিয় দলের জার্সি আর পতাকা কিনতে দোকান থেকে ফুটপাতে উপচে পড়া ভিড় সমর্থকদের। হলুদ সবুজ রঙে রঙিন চারপাশ, দরজায় করা নাড়ছে বিশ্বকাপ ফুটবল। আর এই মহারণকে ঘিরে ময়মনসিংহে এখন উৎসবের আমেজ। মাঠের খেলা শুরুর আগে ফুটবল ঝড়ে কাঁপছে সব বয়সী মানুষ। প্রিয় দল আর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানাতে সবারই ঝোঁক পতাকা জার্সির প্রতি। এসব কিনতে অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান, সবখানেই এখন ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। মেসি, নেইমার, রোনালদোর পাশাপাশি এবার তরুণদের মাঝে বাড়তি ক্রেজ ছড়াচ্ছে লামিনে ইয়ামালও। ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার জার্সি পতাকার দাম কিছুটা চড়া। তবে ফুটবল আবেগের কাছে সেই বাড়তি দামের আক্ষেপও যেন ঢাকা পড়ে যাচ্ছে। অনেকেই পুরো পরিবার নিয়ে ছুটে যাচ্ছেন প্রিয় দলের জার্সি কিনতে। আমি আর্জেন্টিনা এবার ফেল করবে, কিন্তু ব্রাজিল এবার জিতবে। প্রিয় টিম হচ্ছে ব্রাজিল। সেই প্রিয় টিমের প্রিয় ভালোবাসার তার জায়গা থেকে আমাদের পতাকা কিনতে আসছি। আমার 1 বছরের বাচ্চার জন্য নিতেছি 400 টাকা, আর ব্রাজিল এটা চাইছে 150 টাকা। বিশ্বকাপের অনুভূতি তার বলা শেষ করা যায় না। ফুটবল প্রেমিকদের তো অনেক অনুভূতি থাকে। আমরা আসলে নেইমারের ভক্ত, ব্রাজিল সাপোর্টার। ছেলে মেয়ে একজন আর্জেন্টিনা, একজন ব্রাজিল, দুই পক্ষের জার্সি নিতে আসছে, নিজেও আর্জেন্টিনা। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় এবার সরবরাহ কিছুটা কম, তবে বিক্রি হচ্ছে দেদারসে। আর ময়মনসিংহের বাজারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার জার্সির চাহিদা ও বিক্রি তুলনামূলক বেশি। জার্সি তুলনামূলক দাম একটু বেশি। মোটামুটি ময়মনসিংহবাসীরা একটু আর্জেন্টিনা দিকে একটু বেশি ঝুঁকছে আর কি। দাম আগের চেয়ে একটু বাড়তি হচ্ছে কি এরকম। গতবারে ছিল একটু কম, এবার একটু বেশি, যে কারণে চাহিদাও অনেক, কিন্তু তারপর আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না। খেলায় হার জিত থাকবেই, তবে সব তর্ক বিতর্ক ছাপিয়ে 11 জুনের মহোৎসব রূপ নিক সম্প্রীতি আর আনন্দের মেলবন্ধনে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের ফুটবল প্রেমীদের। নিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের মদনপুরের একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন দগ্ধ হয়েছে। সকালে উপজেলা চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলা আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফার হামলা ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের 22টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে হামলা চালানো বন্ধ করার আহ্বান জানিয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গেল রাতে দ্বিতীয় দফা ট্রাম্পের নির্দেশে ইরান জুড়ে হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী বলছে এই হামলা ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব।
জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং দেশটির সেনাবাহিনী। বাহরাইনে মার্কিনের ৫ম নৌবহরের সদর দপ্তরেও এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে ভেবে থাকে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা। যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলেও মন্তব্য করেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ সহ মোট ২২টি দেশ একযোগে ইরানকে সতর্কবার্তা দিয়েছে। তারা ইরানকে তাদের ভূখণ্ডে হামলা, হত্যা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানায়। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তেহরানকে সতর্ক করে বার্তা দেয় দেশগুলো। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন 2 পেসার রিপন মণ্ডল ও সাইফুদ্দিন। এছাড়া ইনজুরির কারণে থাকছে না তানজিম হাসান সাকিব। এদিকে সহ অধিনায়ক হিসেবে টি-20 দলে আর থাকতে চাচ্ছেন না টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন আরেক টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। 17 জুন টি-20 সিরিজের প্রথম ম্যাচ হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে 19 জুন ও 21 জুন। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। কর না বাড়িয়ে জাল বিস্তৃত করে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার, $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে যাত্রা। বাজেটে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় পর্যায়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ। কর ছাড়ের হিড়িক। 6 নবজাতকের মৃত্যুতে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। দ্রুত রোগীদের সরিয়ে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ। এবং রাতে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার লড়াই, উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।